নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে। অবশেষে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কলকাতা ডার্বি আমরা দেখতে পাবো। সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে। দুটো দলের শক্তি ও দুর্বলতা কি রয়েছে সেটা তোমাদের জানাবো। কি প্ল্যানিং করছে অস্কার, কি প্ল্যানিং করছে মলিনা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে তোমরা ম্যাচ দেখবে, কিভাবে টিকিট পাবে এবং বেস্ট প্লেইং 11 কি হতে চলেছে সেই নিয়েও আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা বলি কলকাতা ডার্বি নিয়ে, তো 17 তারিখে কিন্তু কলকাতা ডার্বি হতে চলেছে। হাতে সময় খুব কম, টিকিট কিন্তু অনলাইন অ্যাভেলেবেল হয়ে যাবে, অফলাইনেও তোমরা টিকিট পেয়ে যাবে। টিকিট ছেড়ে দিলেই অফিসিয়াল নোটিশের দিকে নজর রেখো, তোমরা গিয়ে টিকিট কেটে নাও এবং টিকিট কেটে নিয়ে কিন্তু তোমরা অবশ্যই মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, তাহলে তোমরা ডার্বি দেখতে পাবে। এবং এই ডার্বিটা কিন্তু পুরো ফুল হাউস ডার্বি হবে, বোঝাই যাচ্ছে। অন্তত 60,000 সমর্থক তো হবেই। দুই প্রধান একদম জমিয়ে গেছে পুরো ডার্বির লড়াই, এটুকু বলাই যায়। কারণ ইস্টবেঙ্গল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, মোহনবাগান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, দুটো দল 12টা করে গোল করে এসেছে গ্রুপ স্টেজের ম্যাচে। তো ওভারঅল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা এই বছরে ডার্বি দেখবো এবং এই বছরের ডার্বি কিন্তু পুরো 50-50 ডার্বি হতে চলেছে। তো আমরা যদি দুটো দলের শক্তি নিয়ে কথা বলি, দুটো দলই কিন্তু এই বছর অন পেপার অনেক বেশি শক্তিশালী দল। এই কারণেই বলছি, কারণ দুটো দলই কিন্তু তাদের অ্যাটাকটা দুর্দান্ত তৈরি করেছে। মোহনবাগানের কাছে জেমি ম্যাকলারেন, ডিমি রয়েছে, জেসন কামিংস রয়েছে। ইস্ট বেঙ্গলের কাছে হামিদ রয়েছে, মিগুয়েল, এডমন্ড, বিপিন, ডেভিড, ডিমি, প্রচুর অপশন কিন্তু রয়েছে। দুটো দলের আক্রমণ বিভাগ কিন্তু একদম রক সলিড বলাই যায়। তো এই রকম ডার্বি আমরা বহু দিন ধরে কিন্তু দেখিনি। এক পেসে ডার্বি হতো, বেশিরভাগ সময় অন পেপার মোহনবাগান এগিয়ে থাকতো, ইস্ট বেঙ্গল লড়াই দিত, কিছু কিছু ম্যাচে তারা ফাইট দেওয়ার চেষ্টা করতো, কিন্তু ওভারঅল ডার্বিতে লাস্ট কয়েকটা বছর ইস্ট বেঙ্গল কিন্তু খুবই খারাপ তাদের অবস্থা হয়েছে। অপরদিকে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, মোহনবাগান কিন্তু ডার্বি মানেই তারা একদম দারুণ লড়াই দেয় এবং প্রত্যেকটা ডার্বি লাস্ট কয়েকটা সিজনে তারা কিন্তু জিতে এসেছে। লাস্ট 2023 সালের ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের ডার্বিটা কিন্তু হেরেছিল, কিন্তু ফাইনালে আবার ইস্ট বেঙ্গলকে হারিয়েই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল। তো তাদের মধ্যে তো একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি রয়েছে, তাদের মধ্যে একটা ফাইট করার আলাদাই ক্ষমতা রয়েছে, আমরা দেখে আসছি। এবার যদি আমরা কথা বলি দুটো দলের শক্তি নিয়ে, তো ইস্ট বেঙ্গল তো অবশ্যই হামিদ আহদাদের মতন বিদেশি প্লেয়ার তাকে নিয়েছে এবং তাকে নিয়ে শক্তি অনেক অনেক গুণ বাড়িয়ে নিয়েছে। এবং এর সাথে সাথে শুধুমাত্র হামিদ আহদাদ নয়, সেখানে মিগুয়েল ফিগুয়েরার মতন প্লেয়ার রয়েছে, যেও কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ প্লেয়ার। এবং তার সাথে সাথে যদি আমরা কথা বলি সেখানে কিন্তু বিপিন, এডমন্ডের মতন প্লেয়ার রয়েছে, যারাও কিন্তু আক্রমণ দারুণ করতে পারে। মোহনবাগানের ক্ষেত্রে জেসন কামিংস প্রথম ম্যাচেই গোল পেয়েছে, জ্যামি ম্যাকলারেন প্রথম ম্যাচেই গোল পেয়েছে, তারা তো ছন্দে রয়েছে। লিস্টন 5টা গোল করে ফেলেছে, সাহাল 2টো গোল 2টো অ্যাসিস্ট করে ফেলেছে। তো বুঝতেই পারছো দুটো দলের শক্তিই কিন্তু তাদের আক্রমণ, প্রচুর শক্তিশালী কিন্তু আক্রমণ রয়েছে। এবার যদি দুর্বলতা বলি, দুর্বলতা আমার যেটা মনে হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, ইস্টবেঙ্গলের রাইট উইং বা রাইট চ্যানেলটার কিন্তু দুর্বলতা। সেখানে রাইট ব্যাক বলো, রাইট মিডফিল্ডার বলো বা রাইট উইঙ্গার, এই পজিশনটা ইস্টবেঙ্গলের দুর্বল। অপরদিকে মোহনবাগানের দুর্বল জায়গা বলতে সেরকম খুব একটা লাগেনি, তাদেরও কিন্তু ওই রাইট চ্যানেলটা আশিস রায়, মনবীর সিং, ওই জায়গাটা তুলনামূলক দুর্বল, কিন্তু সেখানেও বেশ কিছু ইয়াং প্লেয়ার রয়েছে যাদের দিয়ে কিন্তু সেই জায়গাটাকে মেরামত করানোর চেষ্টা চলবে, অবশ্যই সেটা মলিনা করবে। এবং তোমরা জানো যে তাদের দলে এমন কিছু বিদেশি প্লেয়ার রয়েছে তারা কিন্তু একদম ম্যাচের রং পরিবর্তন করে দিতে পারে। তো যেরকম ভাবে বলতেই হয় সেখানে ডিমি বড় ম্যাচের প্লেয়ার, ডার্বি ম্যাচে ডিমি দুর্দান্ত ভাবে জ্বলে ওঠে, আমরা দেখে এসেছি এবং অবশ্যই খুব ভালো খেলে। এবং অ্যালবার্টো রড্রিগেজ, টম অলড্রেডরা যেরকম ভাবে ডিফেন্স সামলায়, তো সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো এই লড়াইটা কিন্তু আমরা দারুণ দেখবো এবং দুর্বলতার জায়গাগুলোও বললাম। এবার যদি আমরা সমানে সমানে টক্করের কথা বলি, সব থেকে ভালো লড়াই আমরা দেখতে পাবো মোহাম্মদ রাশিদ একদিকে ডিফেন্সিভ মিডিও হিসাবে খেলবে, তো তার সামনে থেকে কিভাবে বিদেশি প্লেয়াররা অপারেট করে, সেখানে কামিংস, জ্যামি রয়েছে, সে কিভাবে আটকায়, কিভাবে ডিফেন্সিভ ওয়ার্ক করে, কিভাবে সামনের দিকে বাড়ানো বলগুলোকে আটকায়, সেটা হচ্ছে
মোহাম্মদ রাশিদের কাজ হবে। অপরদিকে মিগুয়েল যেরকম ভাবে ক্রিয়েটিভ ভাবে খেলছে, তো মিগুয়েলকে আটকানোরও কিন্তু দায়িত্ব থাকবে। সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগানে যারা ডিফেন্স পজিশনে খেলবে, যারা মিডফিল্ড পজিশনে খেলবে, অনুরোধ থাকবা আপুইয়া, তাদের কিন্তু দায়িত্ব থাকবে যে মিগুয়েলের অ্যাটাকটাকে আটকানো। মিগুয়েলকে আটকে দিলে ইস্টবেঙ্গলের অ্যাটাকটা আটকানো সম্ভব। কিন্তু হ্যাঁ, দুটো উইং ইস্টবেঙ্গলের দারুণ, একদিকে মহেশ, অপরদিকে বিপিন শুরু করবে। তো ইস্টবেঙ্গল কিন্তু উইং বরাবরও কিন্তু অ্যাটাক করার ভালো রকম চেষ্টা করবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু দুটো দলই দারুণ দল। এবার যদি আমরা অন পেপার কথা বলি, অন পেপার দুটো দল ভালো খেলেছে। ইস্টবেঙ্গল মাত্র একটা গোল হজম করেছে, তারা কিন্তু তাও গোলটা যেটা হজম করেছে সেটা সেই মুহূর্তে ডিফেন্স হয়তো সুইচ অফ হয়ে গিয়েছিল। মোহনবাগান দুটো গোল হজম করেছে, তো মোহনবাগান একটা গোল বেশি হজম করেছে। 12টা গোল যারা করছে, একটা দুটো গোল হজম ঠিক আছে। আর অনেকে বলছে যে ইস্টবেঙ্গল অনেক সহজ গ্রুপে খেলেছে। হ্যাঁ, আমি মানছি ইস্টবেঙ্গলের গ্রুপটা তুলনামূলক সহজ, কিন্তু নামধারী তারা আই লিগে খেলা দল, ঠিক আছে, তারা আই লিগে খেলেছে এবং তাদের বিদেশি প্লেয়ার নিয়েই খেলেছে। সাউথ ইউনাইটেড একটা সাধারণ মানের দল। আর যদি ইন্ডিয়ান এয়ারফোর্সের কথা বলি, তারা যা ফাইট দিয়েছিল, দারুণ ফাইট দিয়েছিল। হ্যাঁ, ম্যাচ জিততে পারেনি, বড় ব্যবধানে হেরেছে। অপরদিকে মোহনবাগান কাদের সঙ্গে খেলেছে? মোহনবাগান খেলেছে ডায়মন্ড হারবার, যারা আই লিগ 2 এর দল। আই লিগে এই আসছে, এখনো এসে পৌঁছায়নি, ঠিক আছে, এই সবে তারা দল গঠন করেছে, সেরকম একটা দল। তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে খেলেছে। আর একটা ডার্বি ম্যাচ খেলেছে মোহামেডানের বিরুদ্ধে। মোহামেডান একদম সাধারণ দল ছিল। তো একই ব্যাপার দুটো দলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যদি এবার দুটো দলের কোচেদের পরিকল্পনা নিয়ে কথা বলি, তো দুটো দলের কোচই কিন্তু চাইবে 4-2-3-1 ফরমেশনে দলকে সাজাতে। সেক্ষেত্রে গোলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই গিল শুরু করবে। ডিফেন্স লাইনে কেভিন সিবিলে, আনোয়ারের সেন্টার ব্যাক পজিশনে দেখতে পাবো। সাইড ব্যাকে একদিকে শুরু করবে মোহাম্মদ রাকিব, অপরদিকে লালচং নুঙ্গা। মাঝ মাঠে যদি দুজন ডিফেন্সিভ মিডিও হিসাবে বলি, রাশিদ এবং সেখানে জিকসান শুরু করবে। অ্যাটাকিং মিডিও হিসাবে মিগুয়েল শুরু করবে। উইংয়ে একদিকে বিপিন, অপরদিকে মহেশ, এবং স্ট্রাইকার হিসাবে হামিদকে আমরা প্রথম থেকে দেখতে পাবো। অপরদিকে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বললে, গোলের তলায় ভিসাল শুরু করবে। ডিফেন্স লাইনে জোড়া বিদেশি টম অলরেডের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ শুরু করবে। সাইড ব্যাকের দিকে তাকালে একদিকে আশিস রাই রয়েছে, অপরদিকে কিন্তু অভিষেক রয়েছে, তারাই কিন্তু সাইড ব্যাকে খেলবে। মাঝ মাঠে কিন্তু অনেক অপশন রয়েছে। তো সেক্ষেত্রে যদি মনে করে থাপা রয়েছে, থাপা এবং আপুইয়াকে একদম ডিফেন্সিভ মিডিও হিসাবে খেলিয়ে কিছুটা অ্যাটাকিং রোলে কিন্তু সেখানে ডিমিকে খেলানো যেতে পারে। উইংয়ে সাহাল, মনভীর এবং আক্রমণ বিভাগে অবশ্যই জেসন কামিংস, তাদের দিয়েই কিন্তু শক্তিশালী দল নামাতে পারে। এটা কিন্তু দুটো দলের জন্য বেস্ট প্লেইং 11। এবার বেশ কিছু চোট আঘাত সমস্যা রয়েছে, বেশ কিছু পরিবর্তন পরবর্তী সময় আমরা দেখতে পাবো, সেই নিয়ে পরে অবশ্যই আমরা আলোচনা করব। তো এটাই কিন্তু দুটো দলের ক্ষেত্রে মোটামুটি প্লেইং 11 তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কারা কারা মাঠে যাচ্ছ, গিয়ে টিমকে সাপোর্ট করছো, জানাতে ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ বল। ধন্যবাদ।